নমস্কার, ডিজিটাল খবরিলালে সবাইকে স্বাগত। 22শে জানুয়ারি কলকাতার হাজরা মোড় থেকে শুরু করে একেবারে পার্ক সার্কাস ময়দান অবধি সংহতি যাত্রা, তারপরে পার্ক সার্কাস ময়দানের সমাবেশ। কিন্তু আপনারা হঠাৎ করে ভাবতেই পারেন যে এই বাসি খবর, পুরনো খবরটা আমি হঠাৎ করে এখন কেন বলতে যাচ্ছি, তাই তো? আছে মশাই, কারণ আছে। কারণ সংহতি ময়দানের সমাবেশে দাঁড়িয়ে অভিষেক ব্যানার্জি যতক্ষণ অবধি বলছিলেন ততক্ষণ অবধি ধর্মনিরপেক্ষতা, রাম মন্দির নিয়ে আন্দোলন, রাম রাজনীতি, রামকে রাজনীতির চরিত্র বানিয়ে নেওয়া, রাজনীতিতে যেন ধর্মের অনুপ্রবেশ না ঘটে, বক্তব্যের মূল সুর এটা ছিল। কিন্তু যখনই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বক্তব্য রাখতে শুরু করলেন, হঠাৎ করেই যেন বক্তব্যের সুর, তাল, লয় একটু অন্য দিকে চলে গেল এবং সেটা রাজনৈতিক আক্রমণের একটি জায়গা হয়ে উঠল। আমরা দেখলাম যে একেবারে মঞ্চ থেকে তিনি সরাসরি নাম করে আক্রমণ করলেন কংগ্রেস এবং সিপিএমকে। 34 বছর ধরে যাদের সঙ্গে লড়াই করে পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল ঘটিয়েছেন, তাদের সঙ্গে এক জায়গায় বসতে তার যে কি অসুবিধা রয়েছে সে বিষয়ে তিনি একেবারে মন খুলে সেই দিন উজাড় করে দিয়েছিলেন সমবেত দর্শক এবং শ্রোতাদের সামনে। কি বলেছিলেন তিনি, একটু শুনে নেওয়া যাক। दुख का बात है एक कहने का। हम जब मीटिंग में जाते हैं हम देखते हैं सीपीएम मीटिंग को कंट्रोल करते हैं, जिसको साथ 34 साल हमारा जिंदगी में लड़ाई किया हमने, हम उसको कोई एडवाइस नहीं मानेंगे। हमको बहुत असम्मान मिलते हैं, लेकिन तब भी जितना लीडर है रीजनल पार्टी को, मैंने क्या बोला, रीजनल पार्टी को इलेक्शन रीजनल पार्टी के ऊपर छोड़ दो, जो रीजनल पार्टी स्ट्रांग है, और 300 सीट में आप अकेला लड़ो, हम मदद कर देगा, हम आपका कोई सीट में हम नहीं लड़ेंगे। অপরদিকে এই ক্রোনোলজির পরপরই রাহুল গান্ধী আমাদের পড়শি রাজ্য আসামের গুয়াহাটিতে তার ভারত জোড়ো ন্যায় যাত্রাতে একেবারে সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে ড্যামেজ কন্ট্রোলের আপ্রাণ চেষ্টা করলেন। তিনি বললেন যে মমতা ব্যানার্জি এবং তার পরিবারের সঙ্গে কংগ্রেস এবং তার গান্ধী পরিবার এবং তার ব্যক্তিগতভাবে সম্পর্ক অত্যন্ত মধুর, একটা বড়সড় জোটে এসব ছোট ছোট ব্যাপার হতেই থাকে। অনেকটা ডিডিএলজের সেই বিখ্যাত ডায়লগ, বাড়ি বাড়ি দেশে ऐसी छोटी छोटी बातें होती ही रहती है। কিন্তু ব্যাপারটা তা নয়, এটা কিন্তু একেবারে প্রমাণিত হয়ে গেল ঠিক তার পরের দিন, অর্থাৎ আজকে, যখন মমতা ব্যানার্জি একেবারে সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে রণংদেহী মেজাজে রাহুল গান্ধীর বক্তব্যকে বাপি বাড়িজা মোডে উড়িয়ে দিলেন। কি বললেন তিনি, চলুন একবার নিজেদের কানেই শুনে নিন। हमारा ममता जी के साथ मेरा पर्सनल और पार्टी का बहुत अच्छा रिश्ता है। অর্থাৎ বঙ্গে 42 আসনে একাই লড়ছে তৃণমূল, একেবারে এই ব্যাপারে কনফার্মেশন দিয়ে দিলেন, একেবারে স্ট্যাম্প ফেলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সুপ্রিমো। যদিও বারংবার প্রদেশ কংগ্রেস নেতৃত্ব একেবারে চাঁচা ছোলা বিরোধিতার পথে গিয়েছিল তৃণমূল কংগ্রেসের সাথে জোট করার ব্যাপারে, কিন্তু কেন্দ্রের কংগ্রেস নেতৃত্ব বা বলা যেতে পারে রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী, তারা কিন্তু একটু নরম সুর নিয়েই চলেছিলেন। ওয়েট অ্যান্ড ওয়াচ, ধীরং ধৈর্যং, এই মানে স্ট্র্যাটেজি ছিল তাদের। কিন্তু তাতেও কাজের কাজ হলো না, চিরে ভিজলো না। এমনকি অরবিন্দ কেজরিওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে মমতা ব্যানার্জির একেবারে ব্যক্তিগত সিদ্ধান্ত বা ব্যক্তিগত মতামত হিসেবে যে নামটা বারংবার উঠে এসেছিল, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, যাকে প্রধানমন্ত্রীর মুখ হিসাবে নির্বাচিত করবার জন্য বারংবার সওয়াল করেছিলেন, সেই কংগ্রেসের সভাপতি, অর্থাৎ সবার একটু লাইমলাইটের আড়ালে থাকা যে নামটা, সেই নামটাকেই কিন্তু অবশেষে চেয়ারম্যান হিসাবে মেনে নিয়েছে কংগ্রেস। ইন্ডিয়া জোটের চেয়ারম্যান হিসাবে কিন্তু এই মুহূর্তে মল্লিকার্জুন খড়গে, তার নামটাই মেনে নেওয়া হয়েছে। কোথাও না কোথাও গিয়ে মনে হয়েছিল যে কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নতি স্বীকার করছে বা সারেন্ডার করে দিচ্ছে, সমঝোতার রাস্তায় এগোচ্ছে। এমনকি রাহুল গান্ধীর বক্তব্যেও সেই সমঝোতার ইঙ্গিত ছিল। শুধু রাহুল গান্ধী নয়, একাধিক হাই প্রোফাইল কেন্দ্রের কংগ্রেসের নেতৃত্বের মুখেও ছিল সমঝোতার সুর। কিন্তু প্রদেশ কংগ্রেসের
অধীর রঞ্জন চৌধুরী বরাবরই ভয়দরহীন, একেবারে চাছাছোলা, এবং তিনি মমতা বিরোধিতায় প্রথম দিন থেকে সরব। মমতা ব্যানার্জির সাথে তার যে এই যে সাপে নেউলের সম্পর্ক, আদায় কাজকলার সম্পর্ক, সেটা তৃণমূল কংগ্রেস তৈরি হবার আগে থেকেই। ফলে সেই সম্পর্ক যে মিটবার নয়, সেই সম্পর্কের জটিলতা যে এই জীবনে মিটবার নয়, সেটা একদিকে রাজনৈতিক মহল পরিষ্কার বুঝে গিয়েছে। কিন্তু সেটা ভেবে তো আর কেন্দ্রের কংগ্রেস নেতৃত্বের দিন চলবে না। তাদেরকে রাজ্যেও একটা সুসম্পর্ক রাখতে হবে, কেন্দ্র তাদের মমতা ব্যানার্জিকে দরকার। কিন্তু মমতা ব্যানার্জি তিনি ভালো মতোই জানেন যে বঙ্গে মাত্র 2টো সিটে কংগ্রেসের একটু প্রভাব আছে, অন্তত নির্বাচনী ফলাফলের হিসেব বিশ্লেষণ করে দেখা যাচ্ছে। এবং যদি মমতা ব্যানার্জি চান বা তৃণমূল কংগ্রেস চান, তারা নিজেরা মনে করছেন যে 42 আসনেই তারা একা লড়াই করে নিতে পারবেন, এবং অধীর রঞ্জন চৌধুরী বা তার গড় বা তার এলাকা বলে পরিচিত মুর্শিদাবাদ এবং মালদহের কিছু অংশ, সেখানে অত বড় ফ্যাক্টর তারা হবেন না। ফলে কেন খামোকা তাহলে কোনো সমঝোতার রাস্তায় গিয়ে কোনো লাভ যেখানে নেই সেই অর্থে, সুতরাং একাই খেলো, একাই চলো, এবং সেই বহু প্রচলিত একলা চলো নীতিতেই ভরসা রাখছেন তৃণমূল সুপ্রিমো। এমনকি আরেকটা লক্ষণীয় বিষয়, মমতা ব্যানার্জি কিন্তু এটাও বলেছেন যে 300 আসনে কংগ্রেস একা লড়ুক, বাকি আসনগুলোতে যেভাবে যেখানে রাজনৈতিক দল যারা শক্তিশালী আঞ্চলিক দল তারা লড়াই করুক। যা হবে রেজাল্ট দেখে ভোটের পরে দেখা যাবে কে কাকে কিভাবে সমর্থন করে। এই কথাটাতেই কিন্তু আরেকটা জল্পনা তৈরি হয়ে যাচ্ছে। এই জোটের, ইন্ডিয়া জোটের অন্যতম স্থপতি, ইন্ডিয়া জোটের নামকরণ থেকে শুরু করে ইন্ডিয়া জোটের একেবারে প্রাথমিক স্তরে, তৃণমূল স্তরে যে কাজকর্ম, তার অন্যতম রূপকার ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কোথাও গিয়ে কি তিনি বুঝতে পেরেছিলেন যে গান্ধী পরিবারের হাতেই রাশ চলে যাচ্ছে, তাই তিনি নিজের স্বপ্নকে নিজের হাতেই একেবারে মুড়িয়ে শেষ করে দিতে চাইলেন? এবং রাজনৈতিক সমীকরণে কোনো দলই শত্রু নয়, কোনো ব্যক্তি তার চিরশত্রু নয়, এই হিসেব করে কি ভবিষ্যতে অন্য দলের সঙ্গে জোট বাঁধার একটা রাস্তা খোলা রাখলেন? তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যটা কিন্তু এখন অনেকগুলো প্রশ্ন, অনেকগুলো সম্ভাবনা এবং অনেকগুলো জল্পনারও ইঙ্গিত দিয়ে যায়। এখন দেখা যাক রাহুল গান্ধী মমতা ব্যানার্জির এই স্ট্র্যাটেজিকে কি করে সামলান। তবে হ্যাঁ, এটা আমরা বারবার বলি যে রাজনীতিতে কোনো কিছুই অসম্ভব নয়। কাল যদি দেখা যায় যে মমতা ব্যানার্জি আর অধীর চৌধুরী এক স্টেজে দাঁড়িয়ে পরস্পরের হাত ধরে জনগণকে অভিবাদন জানাচ্ছে, সেটাও খুব একটা অসম্ভব নয়, কারণ রাজনীতিতে সবই সম্ভব। কিন্তু তবুও আপাতত যা মনে হচ্ছে যে বঙ্গে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের একসাথে পথ চলা অন্তত এই লোকসভা ভোটের জন্য কোনোভাবেই সম্ভব নয়, অন্তত মমতা ব্যানার্জির কথাতে তাই মনে হচ্ছে। রাহুল গান্ধীর হয়তো মমতা ব্যানার্জিকে এখন দরকার, কিন্তু মমতা ব্যানার্জির এই মুহূর্তে রাহুল গান্ধীকে যে কোনো রকম দরকার নেই, সেটা মমতা ব্যানার্জি একেবারে পরিষ্কার করে বলে দিয়েছেন। আর তাই একলা চলো, এবার এই একলা চলোতে কতটা লাভের ফসল একলা নিজেদের ঘরে তুলতে পারে তৃণমূল কংগ্রেস, আর কতটা ক্ষতির মুখে পড়ে কংগ্রেস, সেটা কিন্তু লক্ষণীয় বিষয়। এই গোটা ব্যাপারে আমাদের নজর থাকবে, এবং আপনাদের নজর থাকুক ডিজিটাল খবরিলালের পর্দায়। কারণ ডিজিটাল খবরিলাল মানে শুধু যে খবর তা নয়, খবরের পিছনে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট খবর, আর সেখানে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সূত্র আমরা প্রতিদিন বিশ্লেষণ করে আপনাদের সামনে নিয়ে আসি। কারণ ডিজিটাল খবরিলাল মানেই খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।